আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পাগলিটা আর বড় হলো না, এত বড় হয়ে গেছে, তারপর মুখে কেমন লালা পড়ছে দেখো। বলতে বলতে আয়াস সেন্টার টেবিলের উপরে থাকা টিস্যুর প্যাকেট নিয়ে সেখান থেকে 2টা টিস্যু নিয়ে খুবই যত্ন করে ঈশার মুখের লালাগুলো মুছে দিল। তারপর টিস্যুগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে আবারও লাইটটা অফ করে দিয়ে ঈশাকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। পরের দিন আয়াসের ঘুম ভাঙতেই দেখে ঈশা ওর বুকের উপর শুয়ে আছে। আয়াস মুচকি হেসে ঈশার মুখের উপর এসে পড়া চুলগুলো পরম যত্নে কানের কাছে গুজে দিল। মুখ থেকে চুল সরিয়ে ঈশার মুখের দিকে চোখ পড়তে আয়াস জোরে হেসে উঠল, কারণ ঈশার মুখ থেকে এখন রাতের থেকেও বেশি লালা পড়ছে। তবে আয়াস কিছু একটা ভেবে এইবার আর ঈশার মুখের লালাগুলো মুছল না, বরং ঈশাকে ডাকতে লাগলো। ঈশা, ঈশা, ঈশা ওঠ, সকাল হয়ে গেছে তো। এই ঈশা ওঠ, সকাল হয়ে গেছে, আর কতক্ষণ ঘুমাবি? আয়াস এটাকে ঈশার ঘুম কিছুটা হালকা হয়ে এলো। এটা দেখে আয়াস আবারও বলল, কিরে উঠ বলছি, আর কত ঘুমাবি? তাড়াতাড়ি উঠ, নয়তো কিন্তু বিছানা থেকে সোজা নিচে ফেলে দেবো। এইবার ঈশার ঘুমটা পুরোপুরি ভেঙে গেল। ঘুম ভাঙতে ঈশার মনে হলো ও শক্ত কিছুর উপর মাথা রেখে শুয়ে আছে। সাথে সাথে চোখ খুলে তাকালো ঈশা। যখন দেখলো আয়াসের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে, সাথে সাথে শোয়া থেকে লাফিয়ে উঠে বসে পড়ল ঈশা। আয়াস অবাক কণ্ঠে বলল, কি হয়েছে, এমন লাফিয়ে উঠলি কেন? আমি এখানে কখন আসলাম? তুই আসিস নি, কাল রাতে আমি তোর রুমে অ্যাসাইনমেন্ট রেডি করতে এসেছিলাম। সাথে সাথে ঈশার কাল রাতের কথা মনে পড়ল। সেই সাথে এটাও মনে পড়ল যে ও আয়াসের রুমে এসেছিল অ্যাসাইনমেন্ট করতে, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছে সেটা মনে পড়ছে না। আচ্ছা, আমি তো অ্যাসাইনমেন্ট করছিলাম, তাহলে কখন ঘুমিয়ে পড়লাম? পুরো রাত আমার বুকে মাথা রেখে আরাম করে ঘুমিয়ে এখন বলছিস কখন ঘুমিয়েছিস? দেখ লালা ফেলে আমার টি শার্ট সব ভিজিয়ে ফেলেছিস। কি, আমার মুখ থেকে লালা পড়েছে? মোটেও না, আমি ছোট নাকি যে আমার মুখ থেকে লালা পড়বে? আমি জানতাম তুই মানতে চাইবি না, তাই প্রুফ রেখে দিয়েছি। কি প্রুফ? মুখের পাশে হাত দিয়ে দেখ, নিজেই জানতে পারবি। সাথে সাথে এশা মুখে হাত দিয়ে দেখলো সত্যি ওর মুখে লালা লেগে আছে। এশা কিছুটা লজ্জা পেল। ঈশার লজ্জা পাওয়াটা আয়াস বুঝতে পেরে বলল, আর লজ্জা পেতে হবে না, রাতেও একবার টিস্যু দিয়ে মুছে দিয়েছিলাম আমি। এখন যা গিয়ে ফ্রেশ হয়ে নে, আর অ্যাসাইনমেন্টের পেপারসগুলো নিয়ে যাস। সব হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। আমি কি তোর মতো ঘুম কাতুরে নাকি যে অর্ধেক করে ঘুমিয়ে পড়বো? থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কসে কাজ হবে না, এতগুলো অ্যাসাইনমেন্ট করে দিলাম না ঘুমিয়ে, আর তুই সামান্য থ্যাঙ্কস দিয়ে কেটে পড়বি? তা হবে না। তাহলে কি চাও? যেটা চাইবো সেটা দিতে পারবি? আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই দিব। না থাক, পরে কোনো এক সময় চেয়ে নিব, এখন তুই যেতে পারিস। ঈশা আচ্ছা বলে বিছানা থেকে নেমে অ্যাসাইনমেন্টের পেপারসগুলো হাতে নিতে নিতে বলল, বলছিলাম কি, তোমার টি শার্টটা খুলে আমাকে দিয়ে দাও, আমি ধুয়ে শুকিয়ে তোমাকে এনে দিয়ে দিব। কেন? আমার হাত নেই, আমার টি শার্ট তোকে ধুতে দিব কেন? না মানে আমার লালা লেগেছে তাই আর কি, আমি ধুয়ে দিতে চাইছি। প্রয়োজন নেই, আমার টি শার্ট আমি ধুয়ে নিব, তুই তোর কাজ কর। আর হ্যাঁ, কলেজ থেকে এসে মোবাইল নিয়ে না পড়ে থেকে কিছু সময় ঘুমিয়ে নিস, নয়তো রাতে ঝিমাবি আবার। বিয়ে বাড়ির অনুষ্ঠান, কখন ঘুমাতে পারবি সেটা তো বলা যায় না, তাই কিছু সময় ঘুমিয়ে নিলে রাতে তোর প্রবলেম হবে না। মনে থাকবে আমি কি বলেছি? এখন যা, আমিও ফ্রেশ হতে যাচ্ছি। এই বলে আয়াস ওয়াশরুমে আর ঈশা নিজের রুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে সবার সাথে একসাথে ব্রেকফাস্ট করে আয়াস অফিসে আর ঈশা কলেজে চলে গেল। আজ যেহেতু সন্ধ্যায় বিয়েতে যাবে, তাই আয়াস সন্ধ্যার আগেই বাসায় ফিরেছে। ঈশা আগে থেকেই কাপড় চোপড় লাগেজে নিয়ে নিয়েছে আর রেডি হয়ে নিয়েছে, কারণ আয়াস ঘন্টাখানিক আগে ঈশাকে কল দিয়ে বলেছে যেন ও এসে ঈশাকে রেডি দেখে। ঈশাও বাধ্য মেয়ের মতো আয়াসের ফেরার আগে আগে রেডি হয়ে বসে আছে, বিয়েতে যাবে বলে কথা। ঈশা আয়াসের রুমে এসে দেখলো আয়াস রেডি হচ্ছে। কি মনে করে যেন আয়াসের বিছানায় বসে পড়ল। তারপর আয়াসের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমরা কখন ফিরবো? আয়াস এক নজর ঈশার দিকে তাকিয়ে আবারও আয়নায় চোখ রেখে কোট গায়ে দিতে দিতে বলল, এখনো তো যাইনি, আর তুই আশা নিয়ে ভাবছিস? বলো না কখন ফিরবো আমরা? কাল। তার মানে আজ রাতে আমরা ওখানেই থাকবো? কেন, তোর কি কোনো প্রবলেম আছে? থাকলে বলতে পারিস, আমি একাই চলে যাব। আরে না না না, আমি কি বলেছি নাকি আমার প্রবলেম আছে? আমি তো এমনিই জিজ্ঞেস করছি। সোয়েটার নিয়েছিস? তুমি কি পাগল হয়ে গেছো? বিয়ে বাড়িতে কেউ সোয়েটার নিয়ে আসে?
আর তাছাড়া এতগুলো মানুষের মধ্যে শীতও লাগবে না, তাই আমি সোয়েটার নিইনি। ততক্ষণে আয়েশের রেডি হওয়া শেষ, তাই আয়েশ এবার ঈশার দিকে ফিরে বলল, যা গিয়ে এখনই সোয়েটার নে, গায়ে দিতে হবে না, লাগেজে নিয়ে নে, শীত লাগলে পড়িস, নয়তো পড়ার দরকার নেই। বলছি তো আমার শীত করবে না, সোয়েটার নিতে হবে না। তোমার তো রেডি হওয়া শেষ, চলো বের হই তাহলে। আগে সোয়েটার আন, তারপর বের হব। যা গিয়ে সোয়েটার নিয়ে আয়। কিন্তু বিয়েতে যাবি নাকি রেখে চলে যাব, কোনটা? সামান্য সোয়েটারের জন্য আমাকে রেখে চলে যাবে? তুমি এতটা নিষ্ঠুর? হ্যাঁ আমি নিষ্ঠুর। এখন যা সোয়েটার নিয়ে আয়, আমি আসছি। ঈশাও জানে আয়েশের কথা না শুনে উপায় নেই, তাই বাধ্য হয়ে সোয়েটার আনতে রুমে চলে গেল। তারপর সোয়েটার আর লাগেজ নিয়ে আবার আয়েশের রুমে চলে আসলো। এবার খুশি? আয়েশ হুম বলে লাগেজে ঈশার কাপড়ের সাথে নিজের জন্যও কাপড় নিয়ে তারপর ঈশাকে নিয়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে মা, ছোট মা, বাবা, চাচু সবাই ছিল। মা, ছোট মা, আসছি আমরা। বাবা, চাচু, আসছি। আয়াস, সাবধানে যাস। আনিশা বেগমের কথায় সায় দিয়ে হাসান মাহমুদও বলে উঠলেন, হ্যাঁ রে আয়েশ, তোর ছোট মা ঠিকই বলেছে, সাবধানে যাস, আর গাড়িও সাবধানে চালাস। আয়াস, ঈশাকে দেখে রাখিস। ঈশা মা, আয়াসের সাথে সাথে থাকিস, কেমন? রুকসানা বেগমের কথা ঈশা সম্মতি জানিয়ে বলল, আচ্ছা বড় আম্মু। আয়াস, তোর মা না বললেও কিন্তু কথাটা আমি বলতাম, ঈশাকে দেখে রাখবি, বুঝেছিস? বাবার কথায় আয়েশ আশ্বাস দিয়ে বলল, আচ্ছা তোমরা এটা নিয়ে চিন্তা করো না। হ্যাঁ ভাইজান, আয়েশ ঠিক ঈশাকে দেখে রাখবে, আমার পুরো বিশ্বাস আছে। দেখছো না আমরা টেনশন করছি না, তুমিও টেনশন করো না। আয়েশ যা, বিসমিল্লাহ করে বের হয়ে যায়। বড় ভাইয়ের হাত থেকে আয়েশকে বাঁচাতে হাসান মাহমুদ কথাটা বললেন। রায়হান মাহমুদ আর কিছু বললেন না। ওকে চাচু, আসছি তাহলে। ঈশা চল। এই বলে আয়েশ ঈশাকে নিয়ে বের হয়ে গেল। তারপর ঈশাকে দাঁড় করিয়েও পার্কিং থেকে গাড়ি আনতে গেল। একটু পরে আয়েশ গাড়ি নিয়ে আসলে ঈশা গাড়িতে উঠে বসে পড়ল। আয়েশ আবারও গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করেছে। আয়েশ গাড়ি চালাচ্ছে আর ঈশা ওর পাশের সিটে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। আয়েশ সামনে তাকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ রেখেই বলল, আজ মনে হচ্ছে আটা ময়দা কম পড়ে গিয়েছে। ঘরে আটা ময়দা ছিল না বুঝি, নাকি দাম বেড়ে গিয়েছে বলে কম মেখেছিস? কম পড়বে কেন? আমি সাজলে তো তোমার আবার ইজ্জত চলে যায়, তাই কম সেজেছি আজ। তাই নাকি? তুমিই তো বললে নিশি আপুর বিয়েতে আমাকে এভাবে আর কখনো সাজতে দেখলে নাকি আর কোনোদিন কোথাও নিয়ে যাবে না। আমি সাজলে যদি তুমি আমাকে রেখেই চলে যাও, তোমার কোনো বিশ্বাস নেই, তাই সাজিনি। বলতে পারো বিয়েতে যাওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাইনি। বাহ, অনেক বুদ্ধিমান হয়ে গেছিস দেখছি। বুদ্ধিমান নয়, বুদ্ধিমতী হবে, কারণ বুদ্ধিমান শব্দটা পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ হলো বুদ্ধিমতী। আরে বাপরে, মনে তো হচ্ছে আমি ঈশার পাশে নয়, কোনো লেকচারারের পাশে বসে আছি। তা ম্যাম, হঠাৎ এতটা বুদ্ধি কোথা থেকে উদয় হলো শুনি? সেটা আমার সব সময় থাকে, শুধু দেখায় না আর কি। ইউনো না, ভরা কলসি বাজে কম। আই নো, তার জন্যই তো তুই বেশি বাজিস। মোটেও না, আমি কমই বাজি, তাই এক্সাম্পলটা দিয়েছি, নয়তো বলতাম খালি কলসি বাজে বেশি। বুঝতে পারছি। ম্যাডামের এতদিন পর সুবুদ্ধির উদয় হয়েছে। গুড, ভেরি গুড। তার অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়েছিলি? আজ না দেওয়ার জন্যই কি কাল রাতে তাড়াহুড়ো করে করিয়েছিলাম? বলা তো যায় না, তুই তো আবার আমাকে কষ্ট দেওয়ার জন্য মাঝে মাঝে না লাগলে সেটাও করিয়ে নিস। তা কিছু বলেছে স্যার? আই মিন, কোনো ভুল টুল হয়েছে? তুমি করে দিয়েছো, কোনো ভুল কি হতে পারে? ইনফ্যাক্ট ক্লাসের সবার থেকে আমারটা বেস্ট হয়েছে। কি বলিস? আমি তো মাঝে মাঝে ভুল লিখে দিয়েছিলাম যাতে স্যারের হাতে মার খাস, আর তুই বলছিস স্যার তোরটা বেস্ট হয়েছে বলেছে? আচ্ছা, স্যার ভালো করে পড়ে দেখেছে তো, নাকি লেখা সুন্দর দেখে নাম্বার দিয়ে দিয়েছে? কি জানি, হয়তো তুমি ইচ্ছে করে ভুল লিখেছিলে, সেটা স্যার বুঝতে পেরেছে, তাই বেস্ট হয়েছে বলেছে। হয়তো বা, কিন্তু আমার খুব আফসোস হচ্ছে। ভেবেছিলাম তোকে মার খাওয়াতে পারবো, কিন্তু সেটা আর হলো না। এত আফসোস করছো কেন? স্যারের হাতে মার খায়নি বলে যখন তোমার খারাপ লাগছে, তখন তুমি না হয় মেরে দাও কয়েকটা। আরে সেটা সম্ভব হলে তো কবেই মেরে দিতাম। কেন সম্ভব না? আর কেন, আমি মারলে তো তুই আবার দৌড়াতে দৌড়াতে বাবা মাকে, আই মিন তোর প্রাণের বড় আব্বু আর বড় আম্মুকে গিয়ে বলবি, তাই সম্ভব না। আমি বাবা মার বকা খেতে পারবো না।
তুই যে আমাকে কেন মারতে পারবি না সেটা ভালো করেই আমি জানি ভাইয়া। তুই যতই মুখে না বলিস আমি তো বুঝি তোর ফিলিংসটা। ঈশা অতটাও ছোট নয় যে একটা ছেলের মনের ফিলিংস বুঝবে না। আর অ্যাসাইনমেন্টটাতেও যে কোনো রকম ভুল কিছু লিখিসনি সেটা আমি জানি। ইনফ্যাক্ট তুই যে নিজের বেস্টটা দিয়ে আমার অ্যাসাইনমেন্টটা করে দিয়েছিস, সকালে অ্যাসাইনমেন্টটা পড়ে দেখার পর আমি বেশ ভালো করে বুঝেছি। ঈশাকে চুপ করে থাকতে দেখে আয়াস বলল, কি রে, কিছু বলছিস না যে? মনে মনে কি এমন ভাবছিস? কিছু না। তখনই ঈশা খেয়াল করলো ওদের গাড়ি আরিফদের বাড়ির রাস্তা ফেলে চলে যাচ্ছে। ঈশা যেহেতু আগেও 2-1 বার গিয়েছিল আয়েশের সাথে, তাই আরিফদের বাড়ির রাস্তাটা চিনতে ওর বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। কিন্তু আয়েশকে আরিফদের বাড়ির রাস্তা অতিক্রম করতে দেখে ঈশার সাথে সাথে চেঁচিয়ে উঠল, ভাইয়া গাড়ি ঘোরাও, ঘোরাও গাড়ি। আয়েশ গাড়ি না থামিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ রেখে বলল, কেন হঠাৎ গাড়ি ঘোরাবো কেন? আরে ঘোরাতে বলেছি, ঘোরাও না। তুমি দেখছো না আমরা আরিফ ভাইয়াদের বাড়ির রাস্তা ফেলে চলে এসেছি? তুমি কি আরিফ ভাইয়াদের বাড়ির রাস্তা ভুলে গিয়েছো নাকি পাগল হয়ে গেছো? আমি মোটেও বলিনি। আর পাগল আমি হইনি, পাগল হয়েছিস তুই। আজকাল মানুষ বাড়িতে বিয়ের অনুষ্ঠান করে নাকি? বিয়ে হচ্ছে রিসর্টে, তাই আমরা সোজা রিসর্টে চলে যাচ্ছি। ও সেটা আগে বলবে না? কিন্তু রিসর্টে হচ্ছে শুনে আমার একটা কথা ভেবে মন খারাপ হচ্ছে। কি কথা? ভেবেছিলাম বাড়িতে হলে রাতে বেশি না হোক একটু হলেও ঘুমাতে পারবো, কিন্তু এখন তো মনে হচ্ছে সেটাও আর হবে না, কারণ রিসর্টে তো আর শোয়ার জন্য রুম থাকে না। তুই কি বিয়েতে যাচ্ছিস নাকি ঘুমাতে যাচ্ছিস, কোনটা? বিয়েতেই যাচ্ছি, বাট এত বড় একটা রাত জেগে জেগে কি করব? অনুষ্ঠান শেষ হলে তো একটু ঘুমোতে হবে, তাই না? মাথা মোটা কোথাকার। ওরা কি এতগুলো মানুষকে না ঘুমিয়ে রাখবে? রিসোর্টটা 3 তলা বিশিষ্ট। গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠান হবে, আর 2nd এবং 3rd ফ্লোরে গেস্টরা থাকবে। এখন খুশি? তবে তুমি যাই বলো, আমার এসব হোটেল টোটেল বিয়ের অনুষ্ঠান করা ভালো লাগে না। আমাদের বিয়ের অনুষ্ঠান আমি বাড়িতেই করতে বলবো। আয়েশ অবাক কণ্ঠে বলল, হোয়াট? তোদের বিয়ে মানে? না মানে আমি যেহেতু মেয়ে তাই একদিন না একদিন বিয়ে তো হবেই। আর আমার সাথে যার বিয়ে ঠিক হবে আমি তার কথা বলছি। আমাদের বিয়েটা বাড়িতেই করতে বলবো। বাহ, এত দূর ভেবে রেখেছিস? তা হানিমুনটা কোথায় করবি ভেবেছিস? না মানে যখন বিয়ে কোথায় হবে এটা ভেবে রেখেছিস, তাহলে হানিমুনে কোথায় যাবি সেটাও নিশ্চয়ই ঠিক করে রেখেছিস। কোথায় যাবি? ব্যাংকক নাকি দার্জিলিং নাকি ব্রাজিল আর নাকি থাইল্যান্ড? ছে, এসব জায়গায় মানুষ যায়, আমি এসবের একটাতেও যাব না। ও তা ম্যাম, আপনার কোন জায়গাটা পছন্দ শুনি? সুইজারল্যান্ড। এতগুলো জায়গা থাকতে তোর সুইজারল্যান্ড পছন্দ কেন? কারণ আমি সুইজারল্যান্ডে গিয়ে আমাদের ভালোবাসার নিদর্শন রেখে আসতে চাই। তুমি তো শুনেছো নিশ্চয়ই সুইজারল্যান্ডে একটা লাভ লক ব্রিজ আছে, আর সেটাতে প্রতিদিন কোটি কোটি মানুষ তাদের ভালোবাসাকে তালাবদ্ধ করে চাবিটা সেই ব্রিজের নিচে ফেলে দিয়ে আসে। তাই আমিও আমাদের ভালোবাসাটা তালাবদ্ধ করে চাবিটা সেই ব্রিজের নিচে ফেলে আসতে চাই। সেটা না হয় বুঝলাম, বাট আমাকে এটা বল যে মানুষ হানিমুনে যায় বিয়ের কিছু দিনের মধ্যে, তুই কি বিয়ে হওয়ার সাথে সাথেই তোর হাজবেন্ডকে ভালোবেসে ফেলবি? তাও এতটাই ভালোবাসা যে লাভ লক ব্রিজে গিয়ে তোদের ভালোবাসাটা তালাবদ্ধ করে আসতে চাস? বিয়ের কয়েকদিনের মধ্যে কাউকে এতটা ভালোবাসা সম্ভব? না মানে হতেও তো পারে, হতে পারে মানুষটা এমন যে ওকে ভালো না বেসে থাকা যাবে না। ভালোবাসা জন্মানোর জন্য মাস বছর কিংবা যুগ লাগে না। যদি মানুষটা আমার মনের মতো হয়, যদি মানুষটা আমি ঠিক যেমনটা চাই তেমনটা হয়, সবচেয়ে বড় কথা হলো মানুষটা যদি আমার প্রতি কেয়ারিং হয়, তাহলে আমার মনে তার জন্য ভালোবাসা জন্মাতে মাস বছর যুগ কেন, মিনিটও লাগবে না। বাপরে, মনে তো হচ্ছে আমার পাশে ঈশা নয় কোনো লাভ গুরু বসে আছে। তোকে আমি আসলে যতটা ছোট ভাবি তুই কিন্তু ততটাও ছোট নোস। বিয়ে বাদ দিয়ে হানিমুনে কোথায় যাবি সেটা পর্যন্ত ভেবে রেখেছিস, ভাবা যায়? কেন তোমার রাগ হচ্ছে আমি এসব ভেবে রেখেছি বলে? মোটেও না। তুই তোর হাজবেন্ডকে নিয়ে কোথায় যাবি না যাবি সেটা ভেবে রাখতেই পারিস, আমি এখানে রাগ করবো কেন? সেই ভালো, এমনিতেও রাগ জিনিসটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তবে হ্যাঁ, তোদের হানিমুনের স্পন্সরটা কিন্তু আমি করব, তোর কোনো আপত্তি নেই তো? মোটেও না, উল্টো আমার তো খুশি লাগছে, আমার হাজবেন্ডের কতগুলো টাকা বেঁচে যাবে। আয়েশ আর ঈশা কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ পর ওরা হোটেলে এসে পৌঁছালো। আয়েশ গাড়িটা পার্কিং সাইডে রেখে ঈশাকে নিয়ে ভিতরে গেল।
আরিফ তখন মেইন রোডে দাঁড়িয়ে গেস্টদের ওয়েলকাম করছিল। আয়াস আর ঈশাকে দেখে ওর মুখের হাসিটা আরও একটু প্রশস্ত করে আয়াসকে শক্ত করে জড়িয়ে ধরল। আরে শালা, এতক্ষণ পর আসার সময় হলো? কখন থেকে তোর জন্য ওয়েট করছি। আরিফের কথা শুনে আয়াস হেসে বলল, আরে অফিস থেকে ফিরতে একটু লেট হয়ে গেছে। ভেবেছিলাম বিয়েতে আসবো বলে দুপুরেই অফিস থেকে বাসায় ফিরবো, কিন্তু দুপুরের পর একটা মিটিং পড়ে গেছিল, তাই দেরি হয়ে গেছে। তুই শালার মানুষ হলি না, সব সময় দেখো অফিস মিটিং এইসব নিয়েই পড়ে থাকিস। আমার তো ঈশার জন্য খারাপ লাগে। বিয়ের পর না জানি তুই। আরে আমার সাথে ঈশা এসেছে তো, ওর সাথে হাই হ্যালো কর। আরিফ বেশ বুঝতে পারছে আয়াস কথা ঘোরাতে চাইছে, তাই সে ও আর কথা সেদিকে না নিয়ে ঈশার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই ঈশা, কেমন আছো? জি ভাইয়া ভালো, তুমি কেমন আছো? এই তো যেমন দেখছো। এসো ভিতরে এসো। আয়েশ আয়, আর লাগেজটা এদিকে দে। তুই ঈশাকে নিয়ে যা, আমি আসছি। লাগেজটা তো দিয়ে যা, আমি ওটা সামলে রাখবো। সমস্যা নেই, তুই যা, আমি ওটা রেখে দেবো। আর ঈশা, এদিক সেদিক ঘোরাঘুরি করিস না, আনহার সাথে বসে থাকিস আমি না আসা অবধি, ওকে? আচ্ছা। আয়াস চলে গেল। আরিফও ঈশাকে নিয়ে ভেতরে চলে গেল। আনহা তো ঈশাকে পেয়ে বেশ খুশি। ঈশাকে দেখে উৎফুল্ল কণ্ঠে বলল, আরে ঈশা যে, কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। তুমি জানো তুমি আসে আমি কতটা খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ আমার বিয়েতে আসার জন্য। আমি তো ভেবেছিলাম আয়াস ভাইয়া তোমাকে আনবে না। আমি খুব খুশি হয়েছি ভাইয়া তোমাকে এনেছে। তাই আয়াস ভাইয়া কোথায়? জানি না কোথায় গিয়েছে, আসছি বলে কোথায় চলে গেছে। আচ্ছা সমস্যা নেই, আয়াস ভাইয়া তো আরিফ ভাইয়াদের সাথে থাকবে, তুমি আমাদের সাথে আছো সেটাই অনেক। কি রে ভাইয়া, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? ও বুঝতে পেরেছি, ঈশাকে দেখে রাখতে বলবি তাই তো? নিশ্চয়ই আয়াস ভাইয়ার অর্ডার এটা। তুই নিশ্চিন্তে যা, আর আয়াস ভাইয়াকে বলিস ওনার জিনিস আমি একদম সেফ রাখবো। তুই একটু বেশি বকবক করিস, আসার পর থেকে শুধু কথাই বলছিস। ঈশাকে নাস্তা দে, আমি বাইরে যাচ্ছি। ওকে। আরিফ চলে গেল। আনহা ঈশাকে বসিয়ে ওর সব ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিল। তারপর ঈশাকে বসিয়ে ওর জন্য নাস্তা আনতে গেল। ঈশা আসার পর থেকে ডিনার অবধি পুরোটা সময় আনহার সাথেই ছিল। আসার পর থেকে আয়েশের সাথে ওর আর দেখাও হয়নি, শুধু ডিনার করার সময় একবার দেখেছিল, সেটাও একটু করে। ঈশা ডিনারও করেছে আনহা আর ওর ফ্রেন্ডের সাথে। ডিনারের পর্ব শেষ হতে না হতে ইতোমধ্যে নাচ গানের অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। সবাই স্টেজের সামনে বসে সেগুলো উপভোগ করছে। ঈশাও আনহা আর ওর ফ্রেন্ডের সাথে বসে বসে সেগুলো দেখছে। আরিফও একপাশে দাঁড়িয়ে নাচ গান দেখছিল। তখনই সেখানে আয়াস আসে। আয়াসকে এত সময় পর দেখতে পেরে আরিফ হেসে বলল, কিরে, ডিনার করে কোথায় চলে গিয়েছিলি? একটা কাজে গিয়েছিলাম। আচ্ছা শোন না, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? তেমন কিছু না, আমি ঈশার পাশে গিয়ে বসলে তুই জাস্ট আমি যাওয়ার কিছুক্ষণ পর পর যাবি আর বলবি উপরে রুম আছে, আমরা যেন গিয়ে শুয়ে পড়ি। কি বলছিস? তোরা এত তাড়াতাড়ি শুয়ে পড়বি? এখন তো সবে 11টা বাজে, এখনো ঘুমাবি? আরে আমার জন্য না, আমি হলে তো পুরো রাত কাটিয়ে দিতাম। ঈশার জন্য বলছি, ও না ঘুমালে অসুস্থ হয়ে পড়বে। ও, কিন্তু আয়েশার উপরে ফ্ল্যাটগুলো তো আমরা বুকিং করিনি, সেগুলো নাকি কাপলদের জন্য দেওয়া হয়, তাও অনেক দামে, তাই আমরা সেগুলো বুক করিনি। তুই এক কাজ কর না, আমাদের বাসা তো কাছেই আছে, সেখানে চল, তোদের নামিয়ে দিয়ে আমি না হয় আবার চলে আসবো। আরে এসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে নিয়েছি, রুমও ম্যানেজ করে নিয়েছি, আমি হোটেলের ওনারের সাথে কথা বলে নিয়েছি। তুই শুধু ঈশার সামনে গিয়ে কথাটা বললেই হবে। কি বলছিস? রুমও ম্যানেজ হয়ে গেছে? রুমগুলো তো অনেক দাম দিয়ে বুক করতে হয়, একটা রাতের জন্য শুধু শুধু এতগুলো টাকা ফেলে দিবি? আরে বেশি টাকা কোথায়, জাস্ট 120 লাখ। আর ইউনো না, ঈশার জন্য এসব সামান্য। তুই শুধু আমার একটা কাজ করে দে, বাকিটা আমি সামলে নেব। আর হ্যাঁ, এই চাবিটা রাখ, আমাদেরকে রুমের চাবি দিতে হবে না তোর। তুই এত তাড়াতাড়ি শুয়ে যাবি? তোকে তো আমি আগেই বলেছি, ফ্রেন্ডের জন্য ব্যান্ড ভাড়া করেছি, 12টার পর ব্যান্ডের গান শুরু হবে, আর তুই তো ব্যান্ডের গান অনেক ভালোবাসিস। এক কাজ করিস, ঈশা ঘুমিয়ে পড়লে তুই বাইরে তালা লাগিয়ে চলে আসিস। পাগল হয়েছিস? ঈশাকে একা একটা রুমে রেখে আমি নিচে আসবো? ওর থেকে আমার কাছে ব্যান্ডের গান শোনা বেশি হয়েছে নাকি? ওকে রুমে রেখে আমি ব্যান্ডের গান শুনতে আসলে আমি রুমে গিয়ে দেখবো পাগলিটা ভয়ে না ঘুমিয়ে বসে বসে কাঁদছে।
আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, তাই তোকে যেটা বলেছি সেটা কর। আয়াসের কথা শুনে আরিফ দুষ্টু হেসে বলল, আমার কিন্তু এবার ডাউট হচ্ছে, তুই শালা এখানে বিয়েতে এসেছিস নাকি হানিমুন করতে? একে তো মাত্র একটা রাতের জন্য 1,20,000 টাকা দিয়ে একটা রুম নিয়েছিস, তার উপর এখন আবার 11টা বাজতে না বাজতে রুমে যেতে চাচ্ছিস, মতলবটা কি? শালা, আমাদেরকে নির্ঘুম রাখার প্ল্যান করে এখন বলছিস হানিমুন করতে এসেছি, তাই না? ঈশার সামনে কথাটা বলিস, তোর আর আমার দুজনেরই গলার টিপে ধরবে। শালা, আমি যাচ্ছি, 3 মিনিটের মধ্যে আসবি, নয়তো ম্যাডামকে আমার কোলে করে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। আয়াস আরিফের কাছ থেকে এসে এবার এশার পাশে চেয়ারে বসে পড়ল। তারপর ঈশার দিকে একটু ঝুঁকে বলল, ঘুম পাচ্ছে? একটু একটু। আচ্ছা তুমি এতক্ষণ কোথায় ছিলে? একটা কাজে গিয়েছিলাম। কেন, আমাকে মিস করছিলি বুঝি? আমার বইয়েই গেছে, কোথাও দেখতে পাইনি তাই জিজ্ঞেস করছি। তখনই পাশ থেকে তানহা বলল, আরে ভাইয়া, শুধু কি ঈশার সাথে ফিসফিস করলে হবে? এখানে কিন্তু আমরাও আছি। ফিসফিস করে কি বলছো আমাদেরকেও বলো, নাকি রোমান্টিক কথাবার্তা হচ্ছে দুজনের মাঝে? হুম। আরে না না না, তেমন কিছু না, জাস্ট ঈশাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম। তখনই ওদের কাছে আরিফ আসলো। তারপর আয়াস যেভাবে বলেছিল ঠিক তেমনটাই করলো। ঈশা ঘুম পাচ্ছে? না না ভাইয়া, ঘুম কেন পাবে? বললেই হলো। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার ঘুম পাচ্ছে, চোখগুলো কেমন ছোট ছোট হয়ে গেছে দেখো। আয়াস, যা ঈশাকে নিয়ে উপরে চলে যা, উপরে গিয়ে তোরা ঘুমাতে পারবি। তারপর পকেট থেকে চাবিটা বের করে আয়েশের দিকে এগিয়ে দিয়ে বলল, ধর চাবিটা নে, চাবিতে রুম নাম্বার দেওয়া আছে। ঈশা, আয়েশের সাথে রুমে চলে যাও, তোমার যে ঘুম পাচ্ছে সেটা আমি বেশ বুঝতে পারছি। আয়াস সৌজন্যতা বজায় রাখতে বলল, আরে আমি তো ভাবছিলাম আজ সারা রাত না ঘুমিয়েই কেটে দেবো, তুই আবার চাবি নিয়ে আসলি কেন? তোর জন্য কে চাবি এনেছে? আমি তো ঈশার জন্য এনেছি। আমার বোনটা সারা রাত না ঘুমিয়ে থাকবে সেটা কি করে হয়? যা, ওকে নিয়ে রুমে যা। আয়েশ চাবিটা হাতে নিয়ে বলল, ওকে, তুই যখন এত করে বলছিস, তোর কথা তো আর ফেলতে পারি না। ঈশা, চল রুমে যাওয়া যাক। আফটার অল আরিফ এসে বলেছে। আরিফ আসছি তাহলে, মানতেই হবে তুই কিন্তু ফাটিয়ে অ্যাক্টিং করেছিস। লাস্ট কথাটা আয়েশ আরিফের কানে কানে বলছে। আরিফ এসে বলল, তুইও কিন্তু কম যাস না, এখন যা। গুড নাইট। আনহা, আসছি। ভেবেছিলাম তোমার নাচ দেখবো, কিন্তু তোমার ভাইয়া সেটা আর দেখতে দিল না। গুড নাইট। আয়েশের কথা শুনে আনহাও হেসে বলল, গুড নাইট ভাইয়া। ঈশা, গুড নাইট। গুড নাইট। আয়েশ আর ঈশা চলে গেল সেখান থেকে। ওরা চলে যেতেই আনহা বলল, ভাইয়া, এটা কি হলো? আমি তো জানতাম আয়াস ভাইয়া ঈশাকে ভালোবাসে, এখন তো মনে হচ্ছে তুইও ভালোবাসিস ঈশাকে। মানে আমি ঈশাকে ভালোবাসতে যাব কেন? তাহলে ঈশার জন্য রুমের চাবি নিয়ে আসলি কেন? তুই তো বলেছিলি ওপরের রুমগুলো বুক করা যাবে না, ওইগুলো নাকি কাপল রুম, ওইগুলো নাকি একটা রুম মাত্র 1 রাতের জন্য নিতে হলে 1 লাখ টাকার ওপরে পড়ে। ভালো না বাসলে এত দাম দিয়ে রুম বুক করলি কেন? তুই পাগল হয়ে গেছিস? আমি কেন রুম বুক করতে যাব? আয়েশ বুক করেছে রুম, আর আয়েশই থাকতে ঈশাকে ভালোবাসার সাহস কারো আছে? কেটে পিস পিস করে বুড়িগঙ্গায় নিয়ে গিয়ে ফেলবে। কি বলিস? আয়াস ভাইয়া রুম বুক করেছে? তাও কত টাকা জানিস? কত টাকায়? 1,20,000 টাকা দিয়ে, শুধুমাত্র ঈশার জন্য। ঈশা না ঘুমালে শরীর খারাপ করবে, তাই এত টাকা দিয়ে রুম বুক করেছে। অবশ্য ওর কাছে টাকা ম্যাটার করে না, ওর কাছে শুধু ঈশা কিসে ভালো থাকবে সেটাই ম্যাটার করে। এবার বুঝেছিস ঈশাকে কে ভালোবাসে, আমি নাকি আয়াস? বুঝেছি। আর তুমি ভালোবাসো ওটা আমি মজা করেছিলাম, যাতে তুমি সত্যিটা বলো, কারণ আমি তো জানি আয়াস ভাই ঈশাকে কতটা ভালোবাসে। হারামি, কাল বিয়ে আর আজকেও বড় ভাইয়ের সামনে মজা করছিস? ফাজিল কথাকার। এটা বলে আরিফ সেখান থেকে চলে গেল। আরিফ চলে যেতেই আনহার এক ফ্রেন্ড বলল, আনহা, তুই যে বলছিস আরিফ ভাইয়ার বন্ধুটা ঈশাকে ভালোবাসে, তোর ভাইয়ার বন্ধুটা ঈশার কি হয় রে? চাচাতো ভাই, আই মিন ঈশার বড় আব্বুর ছেলে। ও, আমি মনে করেছিলাম ওরা ভাই বোন, কিন্তু তুই যখন আরিফ ভাইয়ার বন্ধুটাকে দুষ্টুমি করলি তখন বুঝতে পারলাম যে ওরা ভাই বোনের সম্পর্ক হলে ওদের সম্পর্কটা ভিন্ন, ওদের মধ্যে কিছু তো একটা আছে।
আর এখন আরিফ ভাই আর তোর কথা শুনে সবটা বুঝলাম, তাই জিজ্ঞেস করেছি। আচ্ছা, আরিফ ভাইয়ার বন্ধুটা ঈশাকে অনেক ভালোবাসে, তাই না? সে আর বলতে, নিজের থেকেও বেশি ভালোবাসে। শুনলি না ভাইয়া কি বললো? শুধুমাত্র ঈশার জন্য 1,20,000 টাকা দিয়ে একটা রুম বুক করেছে। সো সুইট। আরিফ ভাইয়ার বন্ধুটা অনেক রোমান্টিক, তাই না? নয়তো এত টাকা দিয়ে কেউ রুম বুক করে, তাও আবার একটা রাতের জন্য? তোর কি মনে হচ্ছে আয়াস ভাইয়া রোমান্স করার জন্য রুম বুক করেছে? তা নয় তো কি। তুই ভুল ভাবছিস। আয়াস ভাইয়া রোমান্স করার জন্য নয়, শুধুমাত্র ঈশা ঘুমাবে বলে রুমটা বুক করেছে। আরিফ ভাইয়া কি বলেছে শুনিসনি? ঈশা না ঘুমালে অসুস্থ হয়ে পড়বে, আর তাই আয়াস ভাইয়া রুমটা বুক করেছে। কি, শুধুমাত্র ঘুমানোর জন্য এত টাকা দিয়ে রুম বুক করেছে? এবার ভাব, মানুষ কতটা ভালোবাসলে এমনটা করতে পারে। সেটাই মানতেই হবে, আরিফ ভাইয়ার বন্ধুটা ঈশাকে অনেক ভালোবাসে। আচ্ছা, সবটা বুঝলাম, কিন্তু এটা বুঝে আসছে না যে যদি রুমটা আরিফ ভাইয়ার বন্ধুই ঠিক করে, তাহলে উনি নিজেই তো কাউকে কিছু না বলে ঈশাকে রুমে নিয়ে যেতে পারতো। কিন্তু আরিফ ভাইয়া যেতে বললো কেন? তোরা আয়াস ভাইয়াকে চিনিস না তাই প্রশ্ন করছিস, কিন্তু আমি তো আয়াস ভাইয়াকে চিনি। আসলে আয়াস ভাইয়া যে ঈশাকে ভালোবাসে সেটা আয়াস ভাইয়া কখনো ঈশার সামনে প্রকাশ করে না। ইনফ্যাক্ট আয়াস ভাইয়া যদি ঈশাকে 1 কোটি টাকার একটা চেক দিতেও ইচ্ছে করে না, কিন্তু আয়াস ভাইয়া নিজের হাতে দেবে না সেটা। তাই এখানেও তেমনটাই হয়েছে। আয়াস ভাইয়া বোধহয় ভাইয়াকে চাবি দিয়ে এমনটা করতে বলেছে, যাতে ঈশা কোনো রকম বুঝতে না পারে। কি বলছিস? ওকে এতটা ভালোবাসে আর ওকে কিনা বুঝতে দেয় না? এখনকার ছেলেরা যে এতটুকু ভালোবাসে না, তার চেয়ে ভালোবাসার নাটক করে বেশি। আর উনি কিনা এতটা ভালোবাসার পরেও গোপন করে। আর সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়। OMG, এখনো এমন মানুষ আছে? তবে একটা সত্যি কথা বলবো, আমি কিন্তু আরিফ ভাইয়ের বন্ধুটাকে দেখে ক্রাশ খেয়েছিলাম। ভেবেছিলাম লাইন মারবো, কিন্তু এখন হতাশ হলাম। পাশ থেকে আরেকজন বলে উঠল, আমিও। ছেলেটা কিন্তু সেই লেভেলের হ্যান্ডসাম। ক্র্যাশ খেতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এভাবে হতাশ হতে হবে ভাবতে পারেনি। এভাবে এক এক করে আনহার সব ফ্রেন্ডরাই আয়েশের ওপর ক্র্যাশ খাওয়ার বর্ণনা দিতে লাগলো। আনহা তো ওদের কথা শুনে হাসতে হাসতে শেষ। ওর ফ্রেন্ডরা যে আয়েশ ভাইয়ের ওপর এভাবে ক্র্যাশ খাবে সেটা ভাবতেও পারেনি আনহা। আয়েশ আর ঈশা উপর এসে সোজা রুমে চলে আসলো। রুমে ঢুকে ঈশা তো পুরোই হাঁ হয়ে তাকিয়ে আছে, কারণ রুমটা কোনো সাধারণ রুমের মতো না। রুমটা অনেক বেশি সাজানো গোছানো, সেই সাথে হরেক রকম লাইটিং করা। ঈশার কেমন যেন খটকা লাগলো, তাই আয়েশকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, রুমটা এমন সাজানো গোছানো কেন? আয়েশ গায়ের কোটটা খুলে রেখে গলার টাইটা ঢিলে করছিল। তখন ঈশার কথা শুনে আয়েশ রুমের চারপাশে চোখ বুলালো, সাথে সাথে আয়েশের রাগ উঠে গেল। এই হোটেল ম্যানেজারটাও না, বললাম যে রুম যেন কোনো রকম সাজানো না হয়, তারপরে এগুলো করার কি দরকার ছিল? আমি বিছানাটা সাজাইনি, পরে ঈশা তো আমাকে আস্ত খেয়ে ফেলতো। কি হলো, কিছু বলছো না যে? আরে এগুলো হোটেল রুম না, তাই এরকম সাজানো গোছানো কেন? তো কি কোনো রকম প্রবলেম হচ্ছে? না, সেটা নয়, আমি এমনিই বলছিলাম। তবে রুমটা কিন্তু বেশ সুন্দর। পছন্দ হয়েছে তোর? পছন্দ হওয়ার কি আছে? আমি কি এখানে সারা জীবন থাকবো নাকি? একটা রাতেরই তো ব্যাপার, তবে ভালো লাগছে। তখন ঈশার চোখ পড়লো বিছানার অন্য পাশে দেয়ালের পাশে থাকা লাগেজটার দিকে। সে কি, আমাদের লাগেজটাও তো দেখছি এখানেই আছে। আমি তো আরো ভাবলাম লাগেজটা কোথায় রেখে এসেছো তুমি। আমি রাতে কাপড়টা চেঞ্জ করতে পারবো কিনা। আজ টি শার্ট গায়ে দিতে দিতে বলল, আমি তো ওটা স্টেজের পেছনে রেখেছিলাম, মনে হয় আরিফ এনে রেখে দিয়েছে। আচ্ছা এক কাজ কর, তুই ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নে। গাউন পরে ঘুমাতে পারবি না, তুই লাগেজ থেকে কাপড় বের কর, আমি ততক্ষণে ফ্রেশ হয়ে আসছি। এটা বলে আয়েশ ওয়াশরুমে চলে গেল আর ঈশা লাগেজটা নিয়ে বসলো সেখান থেকে কাপড় নেবে বলে। এরপর আয়েশ বেরিয়ে আসলে ঈশা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর প্রায় মিনিট 10 পর বেরিয়ে আসলো। ঈশা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো আয়েশ শুয়ে শুয়ে মোবাইল টিপছে। ঈশা হাতে থাকা টাওয়েলটা স্ট্যান্ডে মেলে দিয়ে বিছানায় এসে বসলো। আচ্ছা, আরিফ ভাইয়া কি পাগল? আয়েশ মোবাইলে মনোযোগ রেখেই বলল, কেন, কি হয়েছে? না মানে, আমাকে ঘুমানোর জন্য অহনার রুমে যেতে না বলে তোমার সাথে একই রুমে পাঠালো কেন? আমি তো অহনার সাথেও থাকতে পারতাম। কেন, কালো তো আমার বুকে মাথা রেখে ঘুমালি, আজ আমার সাথে থাকতে প্রবলেম কোথায়? বিষয়টা আমাকে নিয়ে নয়, বিষয়টা হলো সবাই কি ভাববে সেটা নিয়ে। আমরা দুজন ছেলে মেয়ে একা একটা রুমে থাকলে সবাই কি ভাববে বলো তো? তুই কি মানুষের হাতে ভাত খাস? আজব তো, আমি মানুষের হাতে ভাত খেতে যাব কেন?
যদি মানুষের হাতে ভাত না খাস তাহলে মানুষ কি ভাববে সেটা নিয়েও ভাবার দরকার নেই। এত না ভেবে এসে শুয়ে পড়। আসার সময় গাড়িতে তো খুব ঘুমানো নিয়ে চিন্তা করছিলি, এখন ঘুমানোর জন্য রুম পেয়ে চিন্তা শেষ নেই, তাই না? এসে শুয়ে পড়। ঈশার কিছু না বলে বিছানায় উঠে শুতেই যাবে, তখনই আয়েশ বলল, সে কি সোয়েটার পরে শুবি নাকি? শীত করছে তাই সোয়েটার খুলিনি। শীত করলে কম্বল গায়ে দে, সোয়েটার খুলে ফেল। আমি যখন সোয়েটার আনতে বলেছিলাম তখন তো খুব বলেছিলি শীত করবে না, এখন শীত করছে কেন? আমি ভেবেছিলাম শীত করবে না, তাই আনতে চাইনি আর কি। এত শীত করবে জানতাম নাকি। এই জন্যই লোকে বলে গুণীজনদের কথা অমান্য করতে হয় না। আসছে আমার গুণীজন। বক বক না করে সোয়েটার খুলে শুয়ে পড়, প্রয়োজনে কম্বল গায়ে দিস। আয়েশের কথায় ঈশা সোয়েটারটা খুলে রেখে দিয়ে বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। ঈশাকে এভাবে বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুতে দেখে আয়েশ ধমকে উঠল। বিছানা কি কম পড়েছে? এভাবে এক পাশে গিয়ে শুয়েছিস কেন? মাঝখানে এসে শো, হয়তো পড়ে গেলে পরে আমাকেই বকা শুনতে হবে। আচ্ছা, তোমার শীত করে না? বাড়িতেও কখনো সোয়েটার পরো না, এখানেও দেখছি সোয়েটার পরনি। তোমার শরীরে কারেন্ট আছে নাকি? তুই বেশি বকবক করিস, তাই তোর বেশি শীত করে। আমি কি তোর মতো বকবক করি নাকি সব সময়? এই জন্য আমার শীত করে না। আচার্যা, এটা কোনো রিজন হলো? তোর রিজন জানার দরকার নেই, তুই বরং চুপচাপ ঘুমা, সেটাই ভালো হবে তোর জন্য। ঈশা কিছু না বলে আর একটু মাঝখানে করে শুলো, তারপর আয়েশের দিকে তাকিয়ে বলল। তারপরেও ঈশা থামেনি, আয়েশের সাথে এটা সেটা নিয়ে বকবক করতেই লাগলো। আর বকবক করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ল। ঈশা ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে আয়েশ এবার মোবাইলটা বালিশের পাশে রেখে দিয়ে ঈশা আর ওর মাঝখানের দূরত্বটা কমিয়ে ঈশার গা ঘেঁষে শুয়ে কম্বলটা নিজের গায়েও জড়িয়ে নিল। আরও আগেই গায়ে দিত, কিন্তু ঈশা জেগে থাকা অবস্থায় ও যদি কম্বল গায়ে দিতে চাইতো তাহলে ঈশা গায়ে দিতে চাইতো না। তাই ঈশাকে ঘুমিয়ে পড়তে দেখে ঈশার কম্বলের ভিতর ঢুকে পড়ল। আয়েশ কম্বলের ভিতরে ঢুকতে দেরি হয়েছে, কিন্তু ঈশার ওর বুকে মাথা রাখতে দেরি হয়নি। আয়েশের গায়ের উষ্ণতা পেয়ে ঈশা ঘুমের ঘুরে আয়েশের বুকে মাথা রেখে আয়েশকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশার কাণ্ড দেখে আয়েশ মুচকি হাসল। জেগে থাকলে আমাকে দূরে ঠেলবে আর ঘুমের মধ্যে আমার বুকে মাথা রাখবে। ওর বাচ্চামো স্বভাবগুলো আর গেল না, কিভাবে শক্ত করে জড়িয়ে ধরেছে দেখো। ফাটলি কোথাকার। কথাগুলো নিজ মনে ভেবে আয়াস ঈশার মাথায় ছোট্ট একটা ভালোবাসার পরশ এঁকে দিল। প্রায় মিনিট 10 অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যখন দেখলো ঘুম আসছে না, আয়াস ঈশাকে জড়িয়ে ধরে রেখে অন্য হাতে পাশ থেকে মোবাইলটা নিয়ে অয়নকে কল দিল। একবার রিং হতেই কলটা রিসিভ হলো। আয়াস কিছু বলার আগে ওপাশ থেকে অয়ন বলল, কিরে শালা, এত রাতে আমাকে মনে পড়লো যে? আরে ঘুম আসছিল না, তাই ভাবলাম তোকে কল দেই। ঘুম আসছিল না মানে? তোর না বিয়েতে যাওয়ার কথা ছিল, যাসনি? আরে বিয়েতে এসেছি। তাহলে তুই যে বললি ঘুম আসছে না, বিয়েতে গিয়ে কেউ ঘুমায় নাকি? আরে এসব ছাড়, তুই জানিস এখন আমি কোথায়? না বললে জানবো কি করে? তাহলে শোন, আমি এখন না, আমি না, আমরা এখন সুইট মুনের 105 নম্বর রুমে। কি, তোরা কি বিয়েতে গিয়েছিস? তাহলে ওখানে কি করছিস? আরিফদের বিয়েটা এখানেই অ্যারেঞ্জ করেছে, তাই আর কি আমরা এখানে। ওরা কি পুরো রিসোর্ট বুক করে নিয়েছে? না মানে আমি যতটুকু জানি যে তুই যে রিসোর্টটার কথা বলছিস সেটা 3 তলা বিশিষ্ট, নিচেটা শুধুমাত্র যে কোনো ধরনের অকেশনের জন্য, যেটার নাম সুইট কনভেনশন, আর উপরের 2য় এবং 3য় তলাতে কাপল রুম বুকিং দেওয়া হয়। বেশিরভাগ মানুষ তো সেখানে হানিমুন করতেই যায়, যেটার নাম সুইট মুন। তাই বলছিলাম যে ওরা কি পুরো রিসোর্টই বুক করে নিয়েছে? আরে না, ওরা শুধু গ্রাউন্ড ফ্লোরটাই বুক করেছে, আমাদের রুমটা ওরা বুক করেনি, আমি বুক করেছি। কি ব্যাপার, মনে হচ্ছে আমি কিছু একটা রহস্যের গন্ধ পাচ্ছি। বাই এনি চান্স তোরা আরিফের বোনের বিয়েতে গিয়ে নিজেরা হানিমুন করেছিস না তো? নয়তো এত এক্সপেন্সিভ রুমগুলো তো আর বুক করতিস না, তাই না? যদি হানিমুন করার উদ্দেশ্য না থাকতো তাহলে তো আরিফদের বাসায় চলে যেতিস, ওখান থেকে তো ওদের বাড়ি তেমন দূরেও না। ব্যাপার কি মামা? কি যে বলিস না তুই, আমি এসব ছোটোখাটো হোটেলে হানিমুন করবো নাকি? আমি হানিমুন করতে যাবো সুইজারল্যান্ডে। এত জায়গা থাকতে সুইজারল্যান্ড কেন? কারণ ম্যাডাম সেখানে গিয়ে লাভলক ব্রিজে আমাদের ভালোবাসাটা তালাবদ্ধ করতে চায়। তুই কি করে জানলি সেটা? আজ আসার সময় গাড়িতে কথা বলার ফাঁকে জেনে নিয়েছিলাম। বাহ, তুই তাহলে বিয়ের আগেই হানিমুনে কোথায় যাবি সেটা ঠিক করে নিয়েছিস। তা ঈশা কি বলেছে? ও তোকে ভালোবাসে?
আর তোকে নিয়েই সুইজারল্যান্ড যেতে চায়। সব কথা কি আর মুখে বলতে হয়? হিন্দিতে একটা কথা আছে, শুনিসনি? समझदारों के लिए इशारा ही काफी है। বুঝেছিস? বুঝলাম। তা ঈশা কোথায় এখন? ম্যাডাম আমার বুকের উপর মাথা রেখে আরাম করে ঘুমাচ্ছে। ও, তার মানে ঈশার যত নির্ঘুম থাকতে না হয় তার জন্যই এত দাম দিয়ে রুমটা বুক করেছিস, রাইট? যদি ওর ঘুমের জন্যই হয় তাহলে রুম বুক করার কি দরকার ছিল? আরিফদের বাড়ি তো কাছেই ছিল, সেখানে চলে যেতিস। আরে আমি হলে তো কোনো প্রবলেম ছিল না, কিন্তু ঈশার জন্য এটা করতে হয়েছে। অবশ্য আরিফ বলেছিল ঈশাকে নিয়ে ওদের বাসায় চলে যেতে, কিন্তু তুই তো জানিসই ও বেশি জার্নি টলারেট করতে পারে না। বেশি জার্নি করলে ও অসুস্থ হয়ে পড়ে। এমনিতেও একবার গাড়িতে করে এতদূর পথ এসেছে, তার উপর আবার ডিনারে বিরিয়ানি খেয়েছে। এখন আবার যদি ওকে ঘুমানোর জন্য আফিফদের বাসায় নিয়ে যাই, নির্ঘাত গাড়িতে বমি করে দিবে। তাই আমি কোনো রিস্ক নেইনি। জানিসই তো ঈশার থেকে অন্য কিছু আমার কাছে ম্যাটার করে না, যেহেতু সামান্য কয়েকটা টাকা। তা তুই না বলেছিলি আরিফ ব্যান্ড দল ভাড়া করেছে, আর আমি যতটুকু জানি যে তুই ব্যান্ডের অনেক গান পছন্দ করিস। সো ঈশা যেহেতু ঘুমিয়ে পড়েছে, তুই তো নিচে চলে যেতে পারিস, তাই না? আফটার অল ব্যান্ডের গান হবে বলে কথা। তুইও কি আরিফের মতো পাগল হয়ে গেছিস? মানে হলো আরিফও আমাকে বলেছিল ঈশা ঘুমিয়ে গেলে আমি যেন নিচে যাই। আচ্ছা তুই জানিস না আমি ঈশাকে নিয়ে কতটা পজিটিভ। ওকে একা রুমে রেখে আমি নিচে যাব, তুই সেটা ভাবলি কি করে? আমি যদি ম্যাডামকে রেখে নিচে চলে যাই আর ম্যাডাম যদি ঘুম ভেঙে আমাকে পাশে না পায়, তাহলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। আর তাছাড়া ঈশা কাছে থাকলে আমার এসব ব্যান্ড ট্যান্ডে কোনো ইন্টারেস্ট নেই। তুই বলে কথাটা বলছিস, তোর জায়গায় অন্য কেউ হলে ঘুমের মধ্যে রেখেই চলে যেত। সেটা আমিও জানি, আর এটাও জানি ওকে আমার মতো করে কেউ ভালোবাসবে না, চাইলেও পারবে না। এনিওয়ে এখন রাখছি, কাল আবার সকাল সকাল উঠতে হবে। আচ্ছা ঠিক আছে, ঘুমা। গুড নাইট। গুড নাইট বলেই আয়েশ কল কেটে দিয়ে কান থেকে ব্লুটুথটা খুলে বালিশের পাশে রেখে দিল। তারপর ঈশার মুখের দিকে তাকাতেই দেখলো বরাবরের মতো ঈশার মুখ থেকে লালা পড়ছে। আয়েশ হাসলো। লে, আজকেও আমার টি শার্টটা ভিজিয়ে একাকার করে দিবে, তাতে কোনো সন্দেহ নেই। ফাগলি। বলতে বলতে আয়েশ টিস্যু দিয়ে ঈশার মুখ থেকে লালাগুলো মুছে দিল। দেখতে দেখতে প্রায় মাস দুয়েকের মতো কেটে গিয়েছে। আয়েশ আর ঈশার দিনগুলো বেশ কাটছে। এরই মধ্যে ঈশার এক্সামও হয়ে গেছে। এক্সাম শেষ হয়ে যাওয়ায় ঈশাও বেশ খুশি, কারণ আয়েশের তদারকিতে ঈশার প্রত্যেকটা এক্সামই ভালো হয়েছে। আর হবেই না বা কেন, ঈশার প্রত্যেকটা এক্সামের পড়া আয়েশ কমন করে দাগিয়ে দিয়েছে। আর তার থেকেও বড় কথা হলো আয়েশ নিজে বসে ঈশাকে পড়িয়েছে। বলতে গেলে যে কয়দিন ঈশার এক্সাম ছিল সেই কয়দিনও অফিস থেকে ঈশাকেই বেশি সময় দিয়েছে। তাই ঈশার এক্সামগুলো খুব ভালোভাবে শেষ হয়েছে। রোজকার মতো আজও সবাই ডিনার করে যে যার রুমে চলে গিয়েছে। কলেজ যেতে হয় না বলে ঈশা এখন আগের মতো তাড়াতাড়ি ঘুমায় না, কিছু সময় মোবাইল দেখে তারপর ঘুমায়। বরাবরের মতো আজও ঈশা শুয়ে শুয়ে মুভি দেখছিল। তখনই হঠাৎ ওর মোবাইলটা একটা আননোন নাম্বার থেকে কল আসে। ঈশা বার কয়েক নাম্বারটা ভালো করে দেখেও চিনতে পারলো না কার নাম্বার। তাই কলটা রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে ইতিমধ্যে 2 বার রিং হয়ে কেটে গিয়েছে। এত রাতে আমাকে আবার কে কল দিচ্ছে? নাম্বারটাও তো চিনতে পারছি না। তখনই আবারও মোবাইলটা বেজে উঠল। আচ্ছা, কেউ যদি কোনো দরকারে কল করে একবার রিসিভ করে দেখি। যদি মনে হয় রং নাম্বার তখন না হয় ব্লক করে দিব। হ্যাঁ, এটাই ঠিক হবে। রিসিভ করে দেখি কে কল করছে এতবার। কথাগুলো নিজ মনে ভেবে কলটা রিসিভ করলো ঈশা। হ্যালো। সাথে সাথে ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। আপনি কি ঈশা বলছেন? জি বলছি। আপনি কে? আমাকে আপনি চিনবেন না। চিনবই না যখন কল দিয়েছেন কেন? আরও নিশ্চয়ই কারণ আছে। কি কারণ? আপনি আয়েশার চাচাতো বোন, রাইট? কেন? কেন সেটা সময় হলে জানতে পারবেন। আগে আপনি শুধু এতটুকু বলুন যে আয়েশ ছেলেটিকে আপনি কতটুকু ভালোবাসেন। এটা কেমন কথা? আর আমি আপনাকেই বা কেন বলবো সেটা? দেখুন, আমি আপনাকে চিনি না, তাই খুশি হব যদি আপনি কলটা কেটে দেন, নয়তো আমি কাটতে বাধ্য হব। আরে কুল কুল, এত হাইপার হচ্ছেন কেন? আগে যে এই জন্য কল করেছি সেটা তো শুনুন। আপনি কি বা বলবেন, আর আমি আপনার কথা শুনবই বা কেন? শুনবেন শুনবেন। যদি আমি যেই কারণে কলটা দিয়েছি সেই কারণটা জানতে পারেন, তাহলে কল কাটার জন্য আর এইভাবে তাড়াহুড়া করবেন না। উল্টে আমি যাতে লাইনে থাকি তার জন্য রিকোয়েস্ট করতে থাকবেন।
আপনার রাজারা বকা শেষ? যদি শেষ হয়ে থাকে তাহলে কলটা কাটলাম। ওকে, কল কেটে দিন। তার আগে আমার কথাটা শুনুন। আয়েশ আপনার চাচাতো ভাই হয় না? উনি এখন আমাদের কবজায়। সাথে সাথে এসে চেঁচিয়ে উঠল। হোয়াট? কি যা তা বলছেন আপনি? যা তা নয়, একদম ঠিক বলছি। আয়েশ এখন আমাদের কাছে বন্দি আছে। যদি বিশ্বাস না হয় ওনার রুমে গিয়ে দেখে আসুন, তারপর আমাকে কল দিন। বাই। সাথে সাথে ঈশা লাফ দিয়ে শোয়া থেকে উঠে দৌড়ে আয়েশের রুমে চলে গেল। ঈশার মনে এতক্ষণ যেই সাহসটা ছিল সেটা যেন মুহূর্তেই উদাও হয়ে গেছে। আয়েশের রুমটা খালি দেখে ওর তো রীতিমতো হাত পা কাঁপছে। আয়েশ ভাইয়া তো সত্যিই রুমে নেই, কিন্তু এটা কি করে সম্ভব? ভাইয়া আমার সামনে দিয়ে রুমে ঢুকেছে, আর বাড়ির ভেতরে ঢুকে কেউ আয়েশ ভাইয়াকে কিডন্যাপ করবে সেটা তো ইম্পসিবল। কিডন্যাপের কথা মনে পড়তে ঈশা একটু আগে কল দেওয়া লোকটিকে কল দিল। সাথে সাথে কলটা রিসিভও হলো। কাপা কাপা কণ্ঠে ঈশা বলল, হ্যালো। কি প্রমাণ পেলেন তো? আপনার আদরের আয়েশ ভাইয়া রুমে আছে? আয়েশকে রুমে না পেয়ে ইতোমধ্যে ঈশার চোখে জল জমা হয়ে গেছে। কান্না মিশ্রিত গলায় ঈশা বলল, আপনি কে আর এসব কেন করছেন? প্লিজ সত্যি করে বলুন, আয়েশ ভাইয়া কোথায়? আরে ম্যাডাম, সব কিছু এত সহজ। উনি আমাদের হাতে আছেন, আর আমাদের হাতে যদি কোনো জিনিস আসে সেটা পাওয়ার জন্য মূল্য দিতে হয়। আপনি যদি সেই মূল্যটা দেন তাহলে ওনাকে পাবেন। আদারওয়াইজ আয়েশ নামের কেউ ছিল সেটা চিরতরে ভুলে যান। না না না, প্লিজ আয়েশ ভাইয়ার সাথে কিছু করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি কি চান বলুন? আমি সব দিতে রাজি আছি, সব। আপনি শুধু বলুন আয়েশ ভাইয়াকে ছেড়ে দেওয়ার জন্য আপনি কি চান। গুড গার্ল, আমাকে কষ্ট করে বুঝতে হলো না আর। এনিওয়ে, মেন কোথায় আসা যাক। যদি আপনি আপনার আয়েশকে পেতে চান তাহলে আমাদের অ্যাকাউন্টে এখনই 5 লক্ষ টাকা পাঠিয়ে দিন। 15 লাখ টাকা কেন? আয়েশ ভাইয়ার জন্য বললে আমি আমার প্রাণটাই দিয়ে দিব। প্রয়োজনে আপনারা পুরো বাড়ি চাইলে পুরো বাড়ি লিখে দিতে বলবো বড় আব্বুকে। তারপরেও ভাইয়ার কিছু করবেন না প্লিজ। সরি ম্যাডাম, আমার আপনার প্রাণ বা আপনার বাড়ি চাই না। জাস্ট 5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিন, তাহলে আপনার আয়েশ 10 মিনিটের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি টাকা পাঠাতে না পারেন তাহলে ধরে নিন উনি আর কখনো বাড়িতে পৌঁছাবে না। এখন ডিসিশন আপনার। 10 মিনিটের মধ্যে আপনার আয়েশকে পেতে চান নাকি সারা জীবনের জন্য হারাতে চান, ভেবে দেখুন। এসে কাঁদতে কাঁদতে বলল, না না না, আমি টাকা পাঠাবো। আপনি প্লিজ আয়েশ ভাইয়ার কোনো ক্ষতি করবেন না। আমি এখনই টাকা পাঠাচ্ছি। আপনি শুধু বলুন আমাকে টাকাগুলো কোথায় পাঠাতে হবে। তার মানে আপনি ওনাকে অনেক ভালোবাসেন, নয়তো এত তাড়াতাড়ি এতগুলো টাকা দিতে রাজি হতেন না। গুড, ভেরি গুড। অ্যাকাউন্ট নাম্বারটা আমি ইনবক্স করে দিয়েছি, আপনি সেটাতে টাকাগুলো পাঠিয়ে দিন। সময় মাত্র 5 মিনিট। সো টাইম স্টার্ট নাও। বাই। কথাগুলো বলেই লোকটি হাসতে হাসতে কলটা কেটে দিল। কল কেটে ঈশা পড়ে গিয়েছে মহাচিন্তায়। কী করবে কিছুই বুঝতে পারছে না। বিষয়টা যে কাউকে বলবে সেটাও কয়েক মুহূর্তের জন্য বেমালুম ভুলে গিয়েছে ঈশা। শুধু মাথায় একটাই চিন্তা, আয়েশকে যে করেই হোক বাঁচাতে হবে, নয়তো কিডন্যাপারদের কোনো বিশ্বাস নেই। ওরা টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। ঈশা তৎক্ষণাৎ ওর ব্যাংক ম্যানেজারকে কল দিল, কিন্তু ঈশা ভুলেই গিয়েছিল যে এখন রাত 10টা, আর কোনো ব্যাংক থেকেই এখন কোনো রকম টাকা লেনদেন করা সম্ভব না। তাই ব্যাংকের ম্যানেজার সাফ জানিয়ে দিল যে এখন কোনো রকম টাকা ট্রান্সফার করা যাবে না। ঈশা অনেক কাকুতি মিনতি করেছিল, কিন্তু ম্যানেজার তার কথাতেই অটল রইল। শেষমেশ ঈশা রেগে মেগে কলটা কেটে দিল। এতক্ষণে যতটুকু চিন্তা ছিল এখন তার চেয়ে চিন্তাটা 1000 গুণ বেড়ে গেল। এখন কি করে টাকা পাঠাবেও? যদি টাকা না পাঠায় তাহলে তো আয়েশকে কিডন্যাপাররা যা কিছু করতে পারে। ঈশা কি করবে বুঝতে না পেরে চিন্তিত হয়ে আয়েশের রুমে পায়চারি করতে লাগলো। ঈশা, তুই এখানে কি করছিস? হঠাৎ আয়েশের কণ্ঠ পেয়ে ঈশা চমকে দরজার দিকে তাকালো। আয়েশ দরজায় দাঁড়িয়ে আছে। আয়েশকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ঈশা কোনো দিক না ভেবে দৌড়ে গিয়ে আয়েশকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে রেখেই কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়া তুই এসেছিস? তুই ঠিক আছিস? ঈশার এহনো কাজে আয়েশ তো রীতিমতো অবাক। তার থেকেও বেশি অবাক হচ্ছে ঈশাকে কাঁপতে দেখে। ঈশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আদুরে গলায় আয়েশ বলল, ঈশা, কি হয়েছে? কাঁদছিস কেন? আর এভাবে কাঁপছিস কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছিস? আয়েশের আদুরে গলা শুনে ঈশার ভিতরে জমে থাকা সব ভয় যেন মুহূর্তেই চোখের জল হয়ে বেরিয়ে আসলো। কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া ও ও ও
হ্যাঁ বল, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুই আগে বস, তারপর বল আমায় কি হয়েছে। প্লিজ ডোন্ট ক্রাই, আমি এসে গেছি না, প্লিজ ডোন্ট ক্রাই। বলতে বলতে আয়াস ঈশাকে জড়িয়ে ধরে রেখে বিছানায় এনে বসিয়ে দিল। তারপর সেন্টার টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে ঈশার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে আগে পানিটা খা। ঈশা বাধ্য মেয়ের মতো আয়াসের কাছ থেকে গ্লাস নিয়ে এক চুমুকে সবটুকু পানি খেয়ে নিল। আয়াস গ্লাসটা আবারও আগের জায়গায় রেখে দিয়ে ঈশার সামনে হাঁটু গেড়ে বসলো। তারপর ঈশার চোখের পানি মুছে দিতে দিতে আদুরে গলায় বলল, এবার বল কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? না। তাহলে কাঁপছিস কেন? আর এভাবে কাঁদছিসই বা কেন? তুমি কোথায় গিয়েছিলে? আমি তো একটু বাইরে গিয়েছিলাম, একটা আননোন নম্বর থেকে মেসেজ দিয়ে কে যেন বললো বাইরে যেতে, তাই বাইরে গিয়েছিলাম। গিয়ে দেখি কেউ নেই সেখানে। বাট তুই হঠাৎ এটা জানতে চাইছিস কেন? কেউ তোমাকে মেসেজ দিয়ে বাইরে যেতে বললো আর অমনিই তুমি বাইরে চলে গেলে? আননোন নাম্বার থেকে মেসেজ পেয়ে বাইরে যাওয়ার কি দরকার ছিল? যার দরকার হয় সে ঘরে আসবে, তুমি কেন বাইরে গিয়েছো? কি হয়েছে বল আমায়। আমাকে নিয়ে কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? না। তাহলে আমি বাইরে গিয়েছি বলে এত রিঅ্যাক্ট করছিস যে? তোমার ক্রেডিট কার্ডটা কোথায়? দেখি আমাকে দাও। আমার ক্রেডিট কার্ড দিয়ে তুই কি করবি? শপিং করতে যাবি বুঝি? একদম ইয়ার্কি করবা না, আমি সিরিয়াসলি বলছি। আমার এখনই 5 লাখ টাকা লাগবে। আমার ব্যাংক থেকেই নিতাম, বাট ব্যাংক এই মুহূর্তে বন্ধ, তাই তোমার থেকে কার্ড চাইছি। টেনশন করো না, আমি কাল সকালে ব্যাংকে গিয়ে তোমার টাকা তোমাকে ট্রান্সফার করে দিব। এত রাতে 5 লাখ টাকা দিয়ে কি করবি? আমার যা ইচ্ছা তাই করব, তুমি দিবে কিনা সেটা বলো, নয়তো আমি অন্য কোনো ভাবে ম্যানেজ করব। আমি কি একবারও বলেছি তোকে টাকা দিব না? 5 লাখ টাকা কেন? তুই চাইলে আমার ক্রেডিট কার্ডে যত কোটি টাকা আছে সব নিতে পারিস, কিন্তু তোর হঠাৎ এত টাকার কেন প্রয়োজন হচ্ছে সেটা বল। দেখ, আমি তোকে কোনো জাস্টিফাই করছি না, জাস্ট জানতে চাইছি তুই এতগুলো টাকা দিয়ে কি করবি। আয়েশের যুক্তিসঙ্গত কথা শুনে এসে এবার আর কিডন্যাপের কথাটা লুকালো না, লম্বা একটা শ্বাস ছেড়ে পড়ল।